ছোট মেয়েরা মারা গেলে কোথায় যায় আমার খুব জানতে ইচ্ছে করে। লাইনটা শুনেই গা ছমছম করে ওঠে, তাই না? ঠিক এভাবেই আমরা আজ প্রবেশ করতে যাচ্ছি সাইকোলজিক্যাল হররের এক গভীর অন্ধকার জগতে। ক্লিনিক্যাল সাইকোলজির সাথে অতিপ্রাকৃত বা সুপারন্যাচারাল ভয়ের যে কি অসাধারণ একটা সংমিশ্রণ হতে পারে তার পারফেক্ট উদাহরণ হল অ্যাবি গ্রেস। আমাদের আজকের এই বিশ্লেষণে চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে মানুষের মনের একদম ভেতরের ভয়গুলো আর বাস্তব ভূত দুটো মিলেমিশে একাকার হয়ে যায়। একবার ভাবুন তো, একজন মানুষ গত ২৩ বছর ধরে নিজের বাড়ি থেকে এক পাও বাইরে বেরোননি, আর হঠাৎ একদিন তিনি আবিষ্কার করলেন ঠিক ওই একই বাড়ির ভেতরেই তিনি একটা প্রতিশোধ পরায়ণ আত্মার সাথে বন্দী। কি হবে তখন? বিষয়টা কিন্তু শুধু আর ১০টা সাধারণ ভূতের গল্পের মতো নয়, বরং এটা একজন মানুষের চরম মানসিক বন্দিদশার একটা রীতিমতো রোমাঞ্চকর আখ্যান। পর্ব ১, গৃহবন্দির সংকট। আমাদের গল্পের মূল চরিত্র বেন ভুগছেন অ্যাগোরাফোবিয়া এবং মারাত্মক ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে। তার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গত ২৩ বছরে তিনি ঘরের দরজা পেরিয়ে বাইরে যাননি, এমনকি জানেন নিজের মায়ের শেষকৃত্যেও তিনি যোগ দেননি। ওদিকে তার বোন স্টেসি আবার একজন পিএইচডি গবেষক। স্টেসি আসলে বেনকে একজন সাধারণ ভাইয়ের চেয়ে তার লেখা দ্য কেজড ফ্যামিলি বইয়ের একটা ক্লিনিক্যাল কেস স্টাডি হিসেবেই বেশি দেখেন। বেনের প্রতিদিনের ওসিডির রুটিনগুলোর কথা শুনলে রীতিমতো দমবন্ধ হয়ে আসবে। সবকিছু একদম নিখুঁতভাবে সাজানো থাকতে হবে, আর দুটোর মাঝখানে ফাঁক থাকতে হবে ঠিক এক কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ। একটু এদিক সেদিক হওয়া যাবে না, ভাবা যায়। এমনকি ফ্রিজ থেকে নারকেলের জল নেওয়ার সময়ও তাকে বাধ্য হয়ে শুধু বাম দিকের বোতলগুলোই নিতে হবে। আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এই রুটিনগুলোই আক্ষরিক অর্থে তার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করছে। পর্ব ২, এক ভীতিকর পরিবেশ। ঠিক এই জায়গাটায় এসে ক্লিনিক্যাল ব্যাখ্যা আর অতিপ্রাকৃত বাস্তবতার মাঝে একটা অদ্ভুত টানাপোড়েন শুরু হয়। একদিকে স্টেসির সবকিছুর পেছনে একটা যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা, যেমন ধরুন কুকুরের অদ্ভুত আচরণের কারণ হিসেবে সে ভাবছে কুকুরটা হয়তো ভুল করে জ্যানেক্স খেয়ে ফেলেছে, অথবা বেন হয়তো অবচেতন মনেই ওসিডির কারণে জিনিসপত্র ওরকম অদ্ভুতভাবে সাজিয়ে রাখছে। কিন্তু অন্যদিকে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে এক ভয়ঙ্কর অতিপ্রাকৃত বাস্তবতা, মানে একটা হিংস্র সত্তা বা অপশক্তির পরিষ্কার উপস্থিতি। হয়তো আমাদের এখানে কোনো ওসিডি, পোল্টারগাইস্ট বা ভূত আছে। স্টেসির এই ব্যঙ্গাত্মক কথাটা শুনলেই বোঝা যায় যে সে আসলে কতটা গভীরভাবে বাস্তবতাকে অস্বীকার করছে। অথচ দেখুন, ঠিক ওই সময়েই তাদের বন্ধু ব্রিজেট বাথটাবের ভেতরে ভয়াবহভাবে আক্রান্ত হয়, আর বেনকে অদৃশ্য কেউ যেন আক্ষরিক অর্থে টেনে হিচড়ে বেসমেন্টে নিয়ে যায়। পর্ব ৩, বাড়ির অন্ধকার অতীত। চলুন এবার একটু পেছনের দিকে যাই। সালটা ১৯১৯। মেয়েদের একটা বোর্ডিং স্কুল হুট করে বন্ধ হয়ে যায়, কারণ সেখানকার প্রধান শিক্ষিকা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। এরপর ১৯৪৩ সালে ঘটে আরেক বিভীষিকা। আরেকটি মেয়ে তার পুরো পরিবারকে নৃশংসভাবে খুন করে এবং উঠানের একটা ওক গাছে ঝুলে নিজেও আত্মহত্যা করে। এই যে একের পর এক ঘটনা, এই অভিশপ্ত অতীতই কিন্তু বাড়িটাতে এক ভয়াবহ উত্তরাধিকার রেখে গেছে। আর এখানেই সামনে আসে মূল অশুভ সত্তা, অ্যাবি গ্রেস। ১৯১৯ সালের সেই পুরনো ছবিটার কথা মনে আছে? সেখানে বাম দিক থেকে তৃতীয় মেয়েটি হল অ্যাবি, পায়ে ব্রেস লাগানো একটা মেয়ে, যাকে ওই স্কুলের সেই ভয়ঙ্কর পানিশমেন্ট রুম বা শাস্তির ঘরে দিনের পর দিন বন্দি করে রাখা হতো। আর সবচেয়ে আতঙ্কের বিষয়টা কি জানেন? এই সেই একই মেয়ে যাকে বেন কিছুদিন আগে উঠানে তাদের কুকুর ডিউকের সাথে খেলতে দেখেছিল। পর্ব ৪, ভয়ের তীব্রতা বৃদ্ধি। এই পর্যায়ে রোমান নামের একজন আধ্যাত্মিক গুরু আসেন সবকিছু ঠিক করতে, কিন্তু তার এই ব্যর্থ এক্সারসিজমের ঘটনাটা আসলে বেশ কৌতূহল উদ্দীপক। প্রথমে সে বোঝার চেষ্টা করে এটা কি নিছকই কোনো অশান্ত আত্মা নাকি আস্ত কোনো শয়তান। এরপর নেতিবাচক শক্তি দূর করতে সে পবিত্র জলও নিয়ে আসে, কিন্তু এরপর পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে সে এক মুহূর্তেই বুঝে যায় পুরো ব্যাপারটা তার সাধ্যের একদম বাইরে। তাই ব্যাগপত্র যা ছিল সব ফেলেই সে নিজের জীবন বাঁচাতে এক ছুটে সেখান থেকে পালায়। পালানোর আগে রোমানের দেয়া একটা তত্ত্ব এখানে উল্লেখ না করলেই নয়। সে বলেছিল অন্ধকারের একটা স্পর্শ তাদের আত্মায় প্রবেশ করে আর তাদের এখানেই আটকে রাখে।
মানে চরম অশুভ আর হিংস্র মৃত্যু কিভাবে আত্মাদের এই মানব জগতেই চিরতরে আটকে ফেলে এবং তাদের প্রতিশোধ পরায়ণ করে তোলে, এটা তারই এক নিখুঁত ব্যাখ্যা। পর্ব ৫, ভর করা ও সংঘাত। মিউজিক ইজ দ্য ডেভিলস টিম। স্টেসির মুখ থেকে যখন এমন অসংলগ্ন আর ভয়ঙ্কর একটা সংলাপ বের হয়, তখনই পরিষ্কার হয়ে যায় যে সে আসলে আর নিজের মধ্যে নেই। অ্যাবি গ্রেস ততক্ষণে আক্ষরিক অর্থেই তাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। আর ঠিক এই ক্লাইম্যাক্সের মুহূর্তে বেনের সামনে এসে দাঁড়ায় এক অসম্ভব পরিস্থিতি। একদিকে তার বোন স্টেসি ভূতগ্রস্ত হয়ে পাগলের মতো আক্রমণ করছে, অন্যদিকে বন্ধু ব্রিজেট ঘরের ভেতর আটকা পড়েছে। আর বেন নিজে, সে তার অ্যাগোরোফোবিয়ার কারণে ভয়ে রীতিমতো পক্ষাঘাতগ্রস্ত। একদিকে ২৩ বছরের তীব্র ফোবিয়া আর অন্যদিকে চোখের সামনের এই ভয়ঙ্কর বাস্তবতা, সব মিলিয়ে বেন তখন আক্ষরিক অর্থেই সম্পূর্ণ দিশেহারা। কিন্তু ঠিক এই পয়েন্টটাতেই গল্পের একটা চমৎকার মোড় আছে। বেন হঠাৎ বলে ওঠে, আমি জানি আটকে থাকার অনুভূতি কেমন। একটু খেয়াল করে দেখুন, বেনের নিজের মনের ভেতরে বন্দী থাকা আর অ্যাবি গ্রেসের এই বাড়িতে আধ্যাত্মিকভাবে বন্দী থাকার মধ্যে কি অসাধারণ একটা মনস্তাত্ত্বিক সমান্তরাল রেখা তৈরি হলো এখানে। বেন যেন শেষমেশ অ্যাবি গ্রেসের কষ্টটাকে নিজের জীবনের সাথেই মেলাতে পারছে। পর্ব ৬, শেকল ভাঙার পালা। এবং হ্যাঁ, বেন অবশেষে বাইরে পা রাখে। শুনতে খুব সাধারণ একটা বাক্য মনে হলেও বেনের জন্য এটা কিন্তু এক বিশাল জয়। নিজের বোনকে বাঁচানোর জন্য আর কোনো উপায় না পেয়ে টিকে থাকার লড়াইয়ে সে তার সবচেয়ে বড় ভয়কে জয় করে ফেলে। আর দীর্ঘ ২৩ বছর পর প্রথমবার বাড়ির বাইরে পা ফেলে। পুরো গল্পের সবচেয়ে বিজয়ী আর টানটান উত্তেজনার মুহূর্ত এটাই। দীর্ঘ ২৩ বছর, ব্যাপারটা একটু গভীরভাবে ভেবে দেখলে সত্যিই অবাক লাগে। টানা ২৩টা বছর ধরে যে মানুষটা নিজের মনের জেলে বন্দী ছিল, কোনো ডাক্তার বা কোনো থেরাপি তাকে সেখান থেকে এক পাও বের করতে পারেনি, বরং শেষ পর্যন্ত একটা অতি প্রাকৃত জীবনমরণ হুমকি তার ওই দীর্ঘ বন্দিদশার শেকল একেবারে ভেঙে গুড়িয়ে দিল। এই ভয়ঙ্কর ঘটনার পরিণতিতে শেষমেশ স্টেসিকে বাঁচানো সম্ভব হয় এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সেই অশুভ সত্তাটিকেও থামানো যায়। আর আমাদের বেন, সে এখন তার কুকুর ডিউককে নিয়ে বাড়ির বাইরে ছোট ছোট পায়ে হাঁটা শুরু করেছে। এটা আসলে শুধু বাইরে হাঁটা নয়, বরং তার সত্যিকারের মনস্তাত্ত্বিক মুক্তির একদম নতুন সূচনা। তবে আলোচনাটা শেষ করার আগে একটা খুব গভীর মনস্তাত্ত্বিক প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি চরম ট্রমা বা আঘাত মানুষের মনে একটা অদৃশ্য কারাগার তৈরি করতে পারে, তবে কি চরম ভয় বা আতঙ্কই সেই কারাগার ভেঙে ফেলার মূল চাবিকাঠি হতে পারে? হরর আর সাইকোলজির এই চমৎকার সংযোগস্থলের ভাবনাটা সত্যি আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে বাধ্য করে, তাই না?